আজকে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর 12 দাগের প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি বলেছে একটি বৃত্তের এবি ও এসি যা দুটি সমান প্রমাণ করি যে কোন বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্র বিন্দুগামী বা কেন্দ্রগামী। তো তার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ছবি এঁকে ফেলা। তাহলে বৃত্তের ছবি এবং দুটি যে সমান এই ছবি আঁকতে হবে। ছবিটা আমাদের এরকম হবে। এ হচ্ছে ও কেন্দ্রগামী একটা বৃত্ত যার এবি এবং এসি দুটি সমান জ্যা। আমাদের কি প্রমাণ করতে হবে যে কোন বিএসি এর যে সমদ্বিখণ্ডক হবে সেই সমদ্বিখণ্ডকটা কেন্দ্রবিন্দুগামী হবে। তো এখানে আমি প্রমাণ করতে গিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম। ইন্টারনেটে গুগলে গিয়ে যখন এই প্রশ্নটা সার্চ করি তখন বহু সাইটস আছে এবং ভিডিওজ আমি পেয়েছি, সেখানের উত্তর প্রমাণ করা আছে বা প্রমাণ করেছে অনেকে। তো আমি অবাক হয়ে যাচ্ছি, বড় বড় যে প্রতিষ্ঠান তাদেরও প্রমাণের পদ্ধতি নিয়ে। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, সবাই যে কপিড প্রমাণটা করেছে, প্রমাণটা কপিড, সবাই একইভাবেই প্রমাণ করে গেছে, কিন্তু প্রমাণটি সম্পূর্ণত ভুল। দেখো, ছাত্রদের যখন এটা বলছি, ছাত্রদের একটু বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ তারা উপপাদ্য করার আগে কিন্তু তারা লজিক্যাল পার্টটা নিয়ে বেশি পড়াশোনা করে না। আমাদের ক্লাস 8 থেকে মোটামুটিভাবে উপপাদ্য প্রমাণ করা শেখানো শুরু হয়ে গেছে। 8, 9, 10 তার উপপাদ্য করছে বটে, কিন্তু তাদেরকে লজিক পার্টটা পড়ানো হয় না। যুক্তিকে কিভাবে সাজাতে হয়, যুক্তিকে খণ্ডন কিভাবে করতে হয়, যুক্তিকে কিভাবে প্রমাণ করতে হয়, সেভাবে সেগুলো কিন্তু শেখানো হয় না। এরকম অনেক লজিক্যাল ফ্যালাসি আছে, প্যারাডক্স আছে, যার মধ্যে আমরা পড়ে যাই এবং আমরা ভ্রান্ত ধারণার বশবর্তী হই। আর এই ভ্রান্ত ধারণা থেকেই অনেকেই এইভাবে প্রমাণ করে চলেছেন। আমি ব্যাপারটা সম্পর্কে বলছি কিভাবে তারা প্রমাণ করেছে এবং কেন বলছি এটা তারা ভুল করছেন। প্রত্যেকটি প্রমাণের ক্ষেত্রে যত উপপাদ্য থাকে সেগুলো সব কম্পাউন্ড স্টেটমেন্ট। কীরকম না, তার প্রত্যেকটির যদি অংশ আছে এবং তবে অংশ আছে। ইফ অ্যান্ড দেন পার্ট এটা থাকবেই। অর্থাৎ একটা পার্ট হচ্ছে যেখানে হাইপোথেসিস। আমি মূলত এটা করতে গিয়ে যখন হতচকিত হয়েছি, আমি এটা প্রমাণ করার আগে এই কথাগুলো বলছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো বোঝার অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমাকে বলতে হচ্ছে। প্রমাণের ক্ষেত্রে ফার্স্ট যেটা যদি অংশ মানে হচ্ছে হাইপোথেসিস, তারপরে থাকে কনক্লুশন। অর্থাৎ আমি কিছু হাইপোথেসিস আমি ধরে নিলাম, তার সেই ধরা থেকে আমাকে কনক্লুশন অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা আমি যুক্তি সাজিয়ে সাজিয়ে প্রমাণ করব। তো আমার প্রত্যেকটা উপপাদ্যে আমাকে খুঁজে বের করতে হবে আমার কোনটা হাইপোথেসিস আর কোনটা টু প্রুভ প্রমাণ করতে হবে। এটা হচ্ছে সেট আপ, এটা দেওয়া আছে। একটি বৃত্তের এবি ও এসি যা দুটি সমান এটা দেওয়া আছে। আর প্রমাণ কি করতে হবে কোন বিএসি এর সমদ্বিখণ্ড কেন্দ্রগামী। তাহলে সমদ্বিখণ্ডকটা যে কেন্দ্রগামী সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তার মানে কি, এখানেও একটা যদি পার্ট এবং তবে পার্ট আছে। কি যদি পার্ট না, কোন বিএসি এর যে এটা সমদ্বিখণ্ডক হলে সেই সমদ্বিখণ্ডকটা কিন্তু কেন্দ্রগামী হবে। এইখানেই আমি বলতে চেয়েছি, ওনারা যেটা প্রমাণ করেছেন সেটা কি না, ওনারা প্রথমে ধরে নিয়েছেন যে এই সরলরেখাটি কেন্দ্রবিন্দুগামী। কোন বিএসি এর এ বিন্দু এবং আরেকটি ও বিন্দুগামী যে সরলরেখাটা সেটা কেন্দ্রবিন্দুগামী প্রমাণ করেছেন কি এইটি সমদ্বিখণ্ডক। আমার এখানেই আপত্তিটা এই জায়গায়, আপনি ডিরেক্ট প্রমাণ করুন। এখানে কিন্তু বলা আছে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রবিন্দুগামী। তাহলে আপনি সমদ্বিখণ্ডক আগে ধরুন, যে হাইপোথেসিসটা হচ্ছে আপনার সমদ্বিখণ্ডক, প্রমাণ করছেন আপনি কেন্দ্রবিন্দুগামী। আমি উল্টো উপপাদ্যটা আমি উল্টোভাবে বলছি, মানে যেটা ওনারা প্রমাণ করেছেন তার প্রশ্ন কেমন হওয়া উচিত সেটা বলছি। তার প্রশ্ন এটা হওয়া উচিত যে একটি বৃত্তের এবিএসি যা দুটি সমান, প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করি যে কোন বিএসি এর শীর্ষবিন্দু এ দিয়ে অঙ্কিত কেন্দ্রবিন্দু ও গামী সরলরেখা কোন বিএসি এর সমদ্বিখণ্ডক হবে। এইটি হচ্ছে আসলে যে প্রশ্ন, তার উত্তর ওনারা করেছেন কি
কোন বিএসি এর শীর্ষবিন্দু এ দিয়ে অঙ্কিত কেন্দ্রবিন্দুগামী সরলরেখা কোন বিএসি এর সমাধিখণ্ড হবে? অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী এবং ওই কৌণিক বিন্দু যে শীর্ষবিন্দু এ গামী যে সরলরেখাটা, সেইটাই হচ্ছে এর সমাধিখণ্ডক। ওনারা এটা প্রমাণ করেছেন। অর্থাৎ ওনারা ধরে নিয়েছেন এই সরলরেখাটি কেন্দ্রবিন্দুগামী। তারপরে কি প্রমাণ করেছেন না ও বিন্দু থেকে এর উপরে লম্ব টেনেছেন, সেই এই দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছেন। তখন তারা দেখিয়েছেন যে এই দুটি কোণ সমান, অতএব সমাধিখণ্ড। কিন্তু না, আমার এখানেই আপত্তি। আপনি এই যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি ডিরেক্ট প্রমাণ করতে গেলে আপনাকে দেখাতে হবে যে এটি সমাধিখণ্ডক ধরে নিয়ে কেন্দ্রবিন্দুগামী প্রমাণ করতে হবে। কারণ এটি খুব স্পষ্ট যে যদি তবে কোনো একটা বক্তব্য, কম্পাউন্ড স্টেটমেন্ট, যেটা যদি তবে দেওয়া আছে, ইফ অ্যান্ড দেন কোনো বক্তব্যের কনভার্স স্টেটমেন্ট কিন্তু সবসময় সত্যি নয়। অর্থাৎ ইফ, যদি, সাপোজ যদি এরকম যে পাকিস্তান জঙ্গি পাঠায় তবে ভারত বোম মারবে, সাপোজ ধরুন এইটি, তাহলে এটির যদি অংশ হচ্ছে পাকিস্তান জঙ্গি পাঠায় ভারত বোম মারবে। এর উল্টো বক্তব্য সবসময় সত্যি নয়। ফ্যালাসি আমরা এখানেই পড়ি, আমরা এই ফ্যালাসিতেই পড়ি। অর্থাৎ সাপোজ ভারত বোম মেরেছে পাকিস্তানে, ভারত বোম পাকিস্তানে মেরেছে, সাপোজ এটা দেখা গেছে। তাহলে কেউ যদি এই অনুমান করে বা এই প্রমাণ করে বলে যে পাকিস্তান জঙ্গি পাঠিয়েছিল তাই মেরেছে, এইটা ভুল বক্তব্য হবে। অন্য কারণেও মারতে পারে, এমনিও বোম মারতে পারে, ভারতের নতুন কোনো ইন্টেনশন থাকতে পারে। কিন্তু যদি এই বক্তব্যটা সত্যি হয়, যদি পুরো বক্তব্যটা সত্যি হয়, তাহলে এটুকু আমরা শিওর বলতে পারি, সাপোজ পাকিস্তান জঙ্গি পাঠিয়েছে, তাহলে ভারত বোম মেরেছে বা মারবেই, এ সম্পর্কে একবার নিঃসন্দেহ। কিন্তু উল্টো বক্তব্য সবসময় সত্যি নয়। অর্থাৎ কনভার্স স্টেটমেন্ট, বিপরীত বক্তব্য সর্বদা সত্য নয়। বিপরীত বক্তব্য কখনো কখনো সত্য হয়। বিপরীত বক্তব্য কি? এর বিপরীত বক্তব্য কি? যদি ভারত বোম মারে তবে পাকিস্তান জঙ্গি পাঠিয়েছে, এটা হচ্ছে এর বিপরীত বক্তব্য। কিন্তু এই বিপরীত বক্তব্য সবসময় কিন্তু সত্য নয়, এইটা মাথায় রাখতে হবে। কিন্তু কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ বিরুদ্ধ ধনাত্মক বক্তব্য, সেটা সবসময় সত্যি। বিরুদ্ধ ধনাত্মক বক্তব্য কি না, যদি বিরুদ্ধ ধনাত্মক বক্তব্য হচ্ছে তবে অংশের নয় অর্থক করুন ফার্স্ট, সেটা যদিতে লাগান। তাহলে কি, যদি ভারত বোম না মারে তবে পাকিস্তান জঙ্গি পাঠায়নি, তাহলে ভারত বোম মারেনি সাপোজ, তাহলে পাকিস্তান জঙ্গি পাঠায়নি, এইটুকু একেবারে শিওর। যে কোনো বক্তব্যের, যে কোনো এরকম যদি তবে বক্তব্যের, যে কোনো বক্তব্যের বিরুদ্ধ ধনাত্মক বক্তব্য সর্বদা সত্য। এই লজিক্যাল ফ্যালাসিগুলো আমাদের হয়ে থাকে। আমি এই জন্য বলতে চাইছি যে এই যে প্রমাণগুলো করা হয়েছে, ওনারা করেছেন, তা এই বক্তব্যের কিন্তু প্রমাণ নয়। তা যা প্রমাণ করেছেন তা কিন্তু এই বক্তব্যের প্রমাণ। তো যাই হোক, আমরা এখানে এই 12 দাগের প্রশ্নটির প্রমাণ আমরা আমাদের মতো করে করছি, যেটা একেবারে যৌক্তিক এবং সঠিক। তাহলে আমাদের প্রদত্ত কি দেওয়া আছে না, এ বি এবং এসি যা দুটি সমান, কোন বিএসি এর সমাধিখণ্ডক আমাদের দেখাতে হবে যে এই সমাধিখণ্ডকটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী। তাহলে আমি প্রদত্ত কি কি আছে লিখে ফেলি। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সমান এসি, কোন বিএসি এর এটা একটা নাম দিই, সাপোজ এটা হচ্ছে এক্স, এক্স হলো সমাধিখণ্ডক। অর্থাৎ কোন বি এ এক্স সমান কোন সি এ এক্স। এখানে কিন্তু খেয়াল করবে, আমরা এখনও জানি না ও বিন্দুটা এই এ এক্সের উপরে আছে কি নেই। এটাই আমাদের প্রমাণ করতে হবে যে ও বিন্দুটি এ এক্সের উপরে আছে। সে কারণে আমরা ধরছি যে বি এ এক্স কোণ এবং সি এ এক্স কোণ দ্বয় সমান কোণ। আমাদের প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য এ এক্স হচ্ছে ও বিন্দুগামী। এখানে আমরা একটু অঙ্কন করব। কি অঙ্কন? আমরা প্রথমে জানি না যে ও বিন্দুটা এ এক্সের উপরে আছে কি নেই, তাহলে আমরা ধরেই নিচ্ছি যে ও বিন্দুটা এ এক্সের উপরে নেই।
আমরা এমন একটা বিন্দু চুজ করব এ এক্সের উপরে, এমন একটা বিন্দু নেব যে বিন্দু থেকে এমন একটা বিন্দু নেব যা ওই বিন্দু থেকে এ পর্যন্ত দূরত্ব যা সি পর্যন্ত দূরত্ব যেন তাই হয়। তো এখানে প্রশ্ন উঠতে পারে যে এরকম বিন্দু বা অঙ্কন কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন? খেয়াল করে দেখি, আমরা একটা ছবি আঁকি। এইটা কেন্দ্রবিন্দুগামী সরলরেখা নয়। তো এই সরলরেখার উপরে এমন একটা আমরা বিন্দু পাবো যে বিন্দু থেকে পরিধি পর্যন্ত একটা সরলরেখার দূরত্ব যা হবে আর একটা সরলরেখার দূরত্ব তাই হবে, এরকম পাওয়া সম্ভব। কিন্তু তিনটে সরলরেখা একসাথে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ দুটি সরলরেখা আমরা পেতে পারি কোনো একটা বিন্দু থেকে, কিন্তু তিনটে সরলরেখা পাওয়া সম্ভব নয়। তিনটে সরলরেখা যখন ওই বিন্দু থেকে যখন তিনটে এরকম সরলরেখা পেয়ে যাব যাদের দূরত্ব সেম, তাহলে ওই বিন্দুটাকে কেন্দ্র হতেই হবে। আর এটাই হচ্ছে আমাদের প্রমাণের মৌলিক অংশ। তাহলে আমরা অঙ্কন লিখি। অঙ্কন এ এক্সের উপর ও ড্যাশ এমন একটি বিন্দু নিলাম যাতে ও ড্যাশ এ সমান ও ড্যাশ সি হয়। সাপোজ ও ড্যাশ, আসলে প্র্যাকটিক্যালি তো এই ও বিন্দুটাই ও ড্যাশ বিন্দু হবে, সেই কারণে আমরা এখানেই ও ড্যাশ বিন্দুটা নিলাম এবং যোগ করলাম ও ড্যাশ সি, আর ও ড্যাশ বিও যোগ করে দেব। ও ড্যাশ কমা বি যুক্ত করলাম। ত্রিভুজ ও ড্যাশ এ সি ও ত্রিভুজ ও ড্যাশ এ বি এর ও ড্যাশ এ সমান ও ড্যাশ এ, এটা হচ্ছে কমন সাইড, সাধারণ বাহু। কোণ ও ড্যাশ এ বি সমান কোণ ও ড্যাশ এ সি, কারণ আমাদের যেহেতু ছিল এক্স মানে বি এ এক্স সমান কোণ সি এ এক্স, এটা ছিল। তো যেহেতু এ এক্স সরলরেখার উপরেই ও ড্যাশ আছে, তাহলে এই ও ড্যাশ এ বি এবং ও ড্যাশ এ সি কোণ দ্বয় সমদ্বিখণ্ডক সমান হবে, মানে এটা এক্স সরলরেখার সমদ্বিখণ্ডক ছিল। আর একটা যেটা দেওয়া আছে এ বি সমান এসি, এটা প্রদত্ত আছে, তাহলে এ বি সমান এসি। তাহলে কি হলো, এই বাহু সমান এই অ্যাঙ্গেল সমান আর এই বাহু সমান, তাহলে কি হলো সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম হলো। অতএব ও ড্যাশ এ সি সর্বসম ও ড্যাশ ট্রায়াঙ্গেল ও ড্যাশ এ বি। কী শর্ত অনুযায়ী? ত্রিভুজের এস এ এস শর্তানুযায়ী। অতএব ও ড্যাশ সি সমান ও ড্যাশ বি। আবার আমাদের অঙ্কন ছিল ও ড্যাশ এ সমান ও ড্যাশ সি। অতএব ও ড্যাশ এ সমান ও ড্যাশ বি সমান ও ড্যাশ সি। এটা একমাত্র সম্ভব যদি ও ড্যাশটা কেন্দ্রবিন্দু হয়। এটি একমাত্র সম্ভব যদি ও ড্যাশ কেন্দ্রবিন্দু হয়। অতএব ও ড্যাশ হলো ওই বৃত্তের কেন্দ্র যার পরিধির উপর এ কমা বি কমা সি আছে। অতএব ও ড্যাশ আসলে ইকুইভ্যালেন্ট টু ও। অতএব কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রবিন্দুগামী। প্রমাণিত। তো মজার বিষয় হলো সবাই যেভাবে প্রমাণ করেছেন এখানে এর কনভার্স বা বিপরীত বক্তব্যটি প্রমাণ করেছেন, আসলে এই বক্তব্যের বিপরীত বক্তব্যটিও সত্য। অর্থাৎ সে যদি কেন্দ্রবিন্দুগামী হয় তাহলে ওই কেন্দ্রবিন্দুগামী সরলরেখাটি সমদ্বিখণ্ডক হবে। এই কারণে আগে কেন্দ্রবিন্দুগামী ধরে নিয়ে তারা সমদ্বিখণ্ডক প্রমাণ করেছেন, অর্থাৎ বিপরীত বক্তব্যটি সবাই প্রমাণ করেছেন এবং সেটিও সত্য। তা তোমরা এখান থেকে দুটি প্রশ্ন পেতে পারো, এটি একটি প্রশ্ন আর এর আরেকটি বিপরীত প্রশ্ন যেটা আমি এর আগে উল্লেখ করেছি। ওকে, থ্যাংক ইউ।